নজর রাখবো কাঁচরাপাড়ার দিকে। শুল্ক অফিসার সেজে প্রতারণা, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে এবং কাঁচরাপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। বাজেয়াপ্ত নীল বাতি লাগানো গাড়ি, ভিতর থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। কাস্টমস অফিসার সেজে প্রতারণা, চাকরি দেওয়ার নামেও টাকা হাতানোর অভিযোগ উঠছে। দেখুন সেই ছবিটা, কারি কারি টাকা, তারই পাশাপাশি অস্ত্র। প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, এই প্রতারণার ঘটনা কিভাবে সামনে এলো এবং এই অভিযুক্ত কতদিন থেকে কারবার করছিল? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই কারবারটা সে চালিয়ে যাচ্ছিল। বারাসাত থানা এর আগে একবার তার খোঁজ করেছিল। বিভিন্ন জায়গায় সে বাড়ি পরিবর্তন করে, তার পরিবার কিন্তু অন্য জায়গায় রেখে এই ধরনের প্রতারণা করে। কাউকে চাকরি দেওয়ার নাম করে, কখনো বা কাস্টমসের ওনা ধরা পড়েছে, অল্প দামে দিয়ে দেবো, এরকম ভাবে কিন্তু সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে। এরপর বারাসাত থেকে একজন ব্যক্তি জানতে পারে সে কাট্টাপাড়া জোনপুরে সে ভাড়া আছে। সেখানে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং ঘটনাস্থলে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের কিন্তু তাকে একদম টাকা সহ অনেক টাকা তার বাড়িতে রয়েছে এবং শুধু একজন দুজন নয়, বহু লোকের কাছ থেকে এরকম টাকা নিয়েছে। সেই নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতো, তার কাছে একটি পিস্তলও পাওয়া গেছে। এইভাবে আমরা একবারে এই পিস্তলের ছবি দেখতে পাচ্ছি, মানে পিস্তল কোথা থেকে পেল সে, সেটাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এখন দেখা যাচ্ছে যে পিস্তলটা সে কোথা থেকে পেলো বা নীলবাতি লাগানো গাড়ি কি করে সে পেলো। কাস্টমস একজন অফিসার বলে নিজেকে পরিচয় দিয়েছে, সে কিন্তু সেটা ভুয়ো কিনা সেটা অরিজিনাল সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এখন তাকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে এবং এলাকার মানুষের মধ্যে একটা শুধু কাস্টমার নয়, বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষকে সে প্রতারণা করেছে। কাউকে চাকরি দেওয়ার নাম করে, কারোকে সোনা বা গয়না বা কাউকে এটা পাইয়ে দেবো কাস্টমস অফিসার, আমি এইভাবে কিন্তু সে টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনায় ওই অভিযুক্ত একাই রয়েছে নাকি আরো কেউ সঙ্গে রয়েছে? দেখো, সেটাই কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে, কারণ এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় তার সঙ্গে কেউ না কেউ থাকে, কিন্তু তার পরিবার কিন্তু তার সঙ্গে থাকতো না। তার পরিবার গ্রামের বাড়িতে থাকতো, সে এখানে একাই থাকতো এবং তার সঙ্গে কারা আরো জড়িত আছে, কে আরো কারোর সঙ্গে জড়িত আছে কিনা সেটা কিন্তু সেই বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। এয়ারপোর্টে কাস্টমের আন্ডারে কাজে লাগিয়ে দেবে এই করে উনি ওনার থেকে টাকাটা নিয়েছিলেন, যেহেতু ওনার ছেলে শিক্ষিত বলে তাই। উনি কোনো কাস্টম অফিসার না, উনি একদম ফুল ফেক। উনার গান থেকে শুরু করে, উনার আইডেন্টিটি কার্ড থেকে শুরু করে সবকিছু। উনি একটা হুডার লাগানো ভাড়া নেওয়া গাড়ি, যেটা আমরা থানাকে হ্যান্ড ওভার করে দিয়েছি ধরে। প্রচুর টাকা ছিল, প্রচুর সোনা ছিল, প্রচুর গহনা এবং আর্মস ছিল। এখন একটা আর্মস পাওয়া গেছে, রিকভারি হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইয়ার গান। ওইটা দিয়ে ভয়ভূত দেখাতো এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে এরকম চাকরি দেব বা দেব, সোনা দেব, এই করে টাকা নিয়েছে। জলপাইগুড়িতে দিনে দুপুরে নদী চুরি, নদী বুঝিয়ে সেই জমি চড়া দামে বিক্রির অভিযোগ। স্থানীয়দের অভিযোগের আঙুল জমি মাফিয়ার দিকে, আর এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি। এটা ধরধরা নদী, নামেই নদী, এখন যেন নালা। এই নদীর বুকে জমি মাফিয়ার নজর। জায়গায় জায়গায় বুঝিয়ে ফেলা হয়েছে নদী, সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। জলপাইগুড়ি শহরের পাহাড়পুর, এখান দিয়ে বয়ে গিয়েছে ধরধরা নদী। এ নদীর পাশ দিয়ে গিয়েছে রাস্তা, রাস্তার অন্যদিকে তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। এই বিল্ডিং এর কাজ শুরু হতেই আশপাশের জমির দাম বেড়ে গিয়েছে। অভিযোগ, এই সুযোগটাই কাজে লাগাচ্ছে জমি মাফিয়া। তাদের নজর পড়েছে নদীতে, মাটি ফেলে একটু একটু করে ভরাট করা হচ্ছে নদী। এ নিয়ে সরব স্থানীয়রা। নদীকে বন্ধ করে দিয়ে জমি বিক্রি করতেছে। এভাবে তো জমি করে না, মাফিয়া জমি দখল করে, প্রশাসন কি দেখার উচিত। সবচেয়ে বড় কথা, যেখানে হাইকোর্ট হচ্ছে, যেখানে বিচারাধীন একটা বিষয়, বিচার ব্যবস্থায় যেখানে থাকবে, দেশের সংবিধান সুরক্ষিত থাকবে, সেইখানে নদীকে চুরি করে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে ইদানিং। আমার মনে হয় এটা অত্যন্ত কঠোরভাবে দমন করা দরকার এবং অবশ্যই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে নদীকে নদীর মতো বইতে দিতে হবে। নদীকে দখল করা চলবে না, নদীকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের নিজেদের বাঁচার থাকবে। যদি এরকম হয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায় গঠিত কাজ। আমি আমাদের যারা ভূমি রাজস্ব দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টা যাতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ না হয় সেই বিষয়টা দেখছি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।
রোগীরা এক্স-রে করতে যাচ্ছেন হাসপাতালে, কিন্তু সেই হাসপাতাল থেকে বলা হচ্ছে স্মার্টফোন না থাকলে নাকি সেখানে এক্স-রে করা যাবে না। এক্স-রে করতে প্রয়োজন হচ্ছে স্মার্টফোনের। কোচবিহারের এমজেন হাসপাতালে এমনই অভিযোগ উঠছে। কি অভিযোগ একবার শুনবো আগে। বড় মোবাইল নেই, বড় মোবাইল ছাড়া তো ফটোটা দিবে না, আর ডাক্তার তো মোবাইলে আবার দেখবে না ফটো, প্লেট নেবে, প্লেটে তো নেই। এখন বললো কি নাম্বার নিয়ে ফোন করতে। আপনাদের এক্সরে হয়েছে? না হয়নি, হবে না, ছোট মোবাইলে হবে না, আবার আরেকদিন আসতে হবে, উপায় নেই। রিপোর্টটা যে দিবে ওটা হলো মোবাইলে নিতে হবে, ওদের মেশিন খারাপ আছে। এরা তো বলছে 2 দিন, কিন্তু আরও কয়েকজন পেশেন্ট 1 সপ্তাহ পরে আসার পরেও ঘুরে গেল, ওদের কাছে বড় ফোন নাই। আমারও তো বড় মোবাইল ছিল না, পরে এক বন্ধুর থেকে বড় মোবাইল নিয়ে এসে এই এখন মোবাইলেই রিপোর্ট নিতে হবে। আপনারা শুনলেন যে এক্স-রে করাতে গিয়ে কিরকম বিপাকে পড়তে হচ্ছে রোগী এবং তাদের আত্মীয়দের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, এক্স-রে করাতে স্মার্টফোন, তো অদ্ভুত অভিযোগ। এক্স-রে করাতে কেন স্মার্টফোনের প্রয়োজন হবে? হ্যাঁ দেখো, একেবারেই অনিন্দিতা, গত কয়েকদিন ধরে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স-রে বিভাগে এমনই একটা সমস্যা চলছে। অর্থাৎ যাদের স্মার্টফোন নেই তারা এক্স-রে করাতে এসে এক্স-রে করাতে পারছেন না, তাদেরকে এক্স-রে ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে ফোন করে জেনে নিতে অন্যদিন পরে কবে তাদের এক্স-রে করার জন্য ডেট পাওয়া যাবে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, এই এক্স-রে বিভাগটি পিপিপি মডেলে চলে এবং এই এক্স-রে বিভাগের যে এক্স-রে প্রিন্ট হয়, সেই প্রিন্টার মেশিনটি গত কয়েকদিন ধরে খারাপ, যার ফলে এক্স-রে হওয়ার পরে যাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে সেই ফোনে এক্স-রে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, যেটা পরবর্তীতে ডাক্তারকে দেখাতে পারবে। কিন্তু এক্ষেত্রেও সমস্যা, রোগীদের যেটা অভিযোগ, ডাক্তাররা স্মার্টফোনের মধ্যে সেই এক্স-রে প্লেট রয়েছে সেটা দেখতে চাইছেন না, ফলে কবে এই সমস্যা মিটবে তা নিয়ে কিন্তু এরা প্রশ্ন থেকেই যাচ্ছে। অনিন্দিতা। আচ্ছা শুভঙ্কর, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তারা এই বিষয়ে কোনো সমস্যার কোনো সমাধানের আশ্বাস দেননি কি? দেখো, গোটা বিষয়টি নিয়ে আমরা কোচবিহার এমজিএম মেডিকেল কলেজের এমএসডি ডক্টর সৌরদীপ রায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, এটা পিপিপি মডেলে চলছে এবং যে সংস্থার সঙ্গে তাদের টাই আপ রয়েছে সেই সংস্থাকে ইতিমধ্যেই গোটা বিষয়টি জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ শুভঙ্কর। এবার একটা হাসপাতালের ছবি আপনাদের দেখাবো। কিন্তু দেখুন সেই হাসপাতালে চারিদিকের কি অবস্থা, রীতিমতো জঞ্জাল জমে রয়েছে। জঞ্জাল জমে হাসপাতালের নাভিশ্বাস। কোথাকার এই ছবি? জলপাইগুড়ি মেডিকেল। সেই মেডিকেলেই জঞ্জাল জমে নরক। নাক চাপা দিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। কি বলছেন তারা, একবার শুনুন তাদের বক্তব্য। আমরা যে এখানে ওষুধ নিচ্ছি, কেমন অবস্থা, এই দুর্গন্ধের মধ্যে থাকাই যাচ্ছে না। কেমন করে ওষুধ নিব, মানে স্বাস্থ্য দেখাতে আসি, এখান থেকে আমরা যদি বেমারি হয়ে যাই তখন কেমন লাগবে? হসপিটালে নোংরা টোংরাগুলো এখানে রাখে, এগুলোই না গন্ধ। ওষুধ নিতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখানে দুর্গন্ধের জন্য ঢোকাই যাচ্ছে না, এদিকে ওষুধের দোকানে গন্ধ বেরোচ্ছে, পুরো গন্ধ বেরোচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, যে অভিযোগ উঠছে সেখানে দীর্ঘদিন ধরে এই সমস্যা এবং তাতে তো রোগীদের সমস্যা আরো বাড়ছে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তারা এই বিষয়ে কি বলছে? কেন সেই জঞ্জাল সাফাই হচ্ছে না? এখন গত 2 সপ্তাহের বেশি ধরে কিন্তু জঞ্জাল জমে রয়েছে একদম সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটি মেডিকেল কলেজের একটি হাসপাতাল, গুরুত্বপূর্ণ হাসপাতাল, তার ঠিক ঢোকার মুখে এই আবর্জনা জমা রাখার ফলে যারা আউটডোরে চিকিৎসার জন্য আসছেন তাদের ঠিক পাশে, আউটডোর ঠিক পাশেই এই আবর্জনাগুলো পড়ে থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে যাচ্ছে, রোগ ছড়াবারও আশঙ্কা প্রকাশ করছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের যেটা বক্তব্য, তারা পুরো কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, কারণ পুরসভা থেকে কিন্তু আবর্জনা সরিয়ে নেওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কিন্তু পুরো কর্তৃপক্ষের বক্তব্য যে গত 15 দিন ধরে বিভিন্ন পুজো পার্বণ এবং বর্ষবরণের অনুষ্ঠানের কারণে যারা সাফাই বিভাগের কর্মী ছিলেন তারা ব্যস্ততার কারণে কিন্তু তারা পরিষ্কার করতে পারেননি, তবে তারা পদক্ষেপ করবেন। একই সঙ্গে তাদের বক্তব্য যে পুরসভার সঙ্গে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একটা আলোচনা হয়েছিল, তারা বলেছিল যে এই সাফাইয়ের প্রতিটি সাফাইয়ের জন্য একটি আলাদা টাকা পুরসভাকে দেবে মেডিকেল কলেজ, কিন্তু সেই টাকার বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট হয়নি। অর্থাৎ মেডিকেল কলেজ এখনো পর্যন্ত কিন্তু পুরসভাকে কোনো সাফাইয়ের জন্য বাবদ কোনো টাকা পাঠাচ্ছে না, সেটাও একটা কারণ। পাশাপাশি পুরসভার কর্মীরা, সাফাই বিভাগ কর্মীরা কাজে না আসার ফলেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে এবং এই আবর্জনা না সরলে পরে কিন্তু একেবারেই বলা যেতে পারে মারাত্মক একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখান থেকে রোগ ছড়াবার আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে লোকজন এবং রোগীর আত্মীয়দেরকে নাকে রুমাল দিয়ে
এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েই কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, তাতে কিন্তু অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। ধন্যবাদ। আর হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন তারা কি বলছেন শোনাবো। ওটা প্রথম থেকেই এসএসএইচ হাসপাতালে আমাদের ওখানে জঞ্জালের একটা কালেকশন পয়েন্ট আছে, কিন্তু ওই জায়গাটাতে যেহেতু ফার্মেসি আছে, ফেয়ার প্রাইস মেডিসিন শপ আছে, আমরা এটা ব্যবস্থা করছি ওই জিনিসটাকে পুরোটাই একটু দূরে নিয়ে গিয়ে ওখানে কাভার্ড যে ঘর হয় তার মধ্যে ওই জিনিসটাকে রাখা হবে। বায়োমেডিক্যাল ওয়েস্ট রেগুলার তোলা হচ্ছে, মিউনিসিপ্যাল ওয়েস্ট কিছু আছে পড়ে আছে, যেটা সেই মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা হয়ে গেছে, খুব শীঘ্রই ওনারা ওটা তুলে নেবেন। যে ময়লা তুলবো, এত হিউজ ময়লা, তার মধ্যে যেটা নন বায়োলজিক্যাল ওয়েস্ট সেটাই তো আমরা তুলবো, বায়োলজিক্যাল ওয়েস্ট তার মধ্যে কিন্তু ঢুকে থাকছে, সেটা সেগ্রিগেট এখন প্রপারলি হচ্ছে না। তারপরেও আমরা তোলার কথা, ওনারা ভেবেছেন একটা রেভিনিউ দেবেন, কিন্তু কত দেবেন এখনো জানাননি। তা সত্ত্বেও আমরা সেটা কিন্তু সপ্তাহে সপ্তাহে তুলে ধরছি। অনেক সময় আমাদের লেবাররা ছুটিতেও ছিল, একটা সার্বিক হয়তো ময়লা জমেছে, আমরা সেটা পরিষ্কার করে দেবো। তবে ওনাদের তরফ থেকে যদি ক্লিয়ারলি ওনারা ইন্ডিকেট করে দেন যে এই যে আমাদের হিউজ এক্সপেন্ডিচার, কারণ এটা তো মেডিকেল কলেজ থেকে যে তোলা, এই ব্যাপারে ওনারা আমাদের সাথে কি মানে কিরকম সহযোগিতা করতে পারবেন, তাহলে কাজটার গতি আরো ত্বরান্বিত হয়। কেন্দ্রীয় আইনে ক্ষোভ, রাজ্যে প্রতিবাদ, রোষ। রবি নজরুলের বাংলায় এই অশান্তিতে কার দায়? হোক প্রতিবাদ, থাকুক শান্তি, বঙ্গবাসীর এটাই আর্জি। বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন ওয়াকাফে বাড়ছে উত্তাপ, অশান্তিতে কার লাভ? মেগা মঞ্চ, মেগা আলোচনা, সোজা সাপটা মেগা ডিবেট, শুক্রবার সন্ধ্যে 7টা। সোজা সাপটা মেগা ডিবেট